মোহাম্মদ জালালউদ্দিন, বিভাগীয় পরিচালক প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ। আসলে হঠাৎ করে এই পিডিএতে আসলে আপনারা আসলে ঠিক মতো ক্লাস করেন কিনা দেখেন, ঠিক আছে, ফাঁকি টেকে দেন কিনা। স্যার বুঝতে পারছে আপনারা খুব সিনসিয়ার, সবাই খুব পাঞ্চুয়াল। যা হোক, আমরা শর্ট নোটিশেও আপনাদেরকে আমরা হাজির করতে পেরেছি, হাজির হয়েছেন, কিন্তু রেসিডেন্সিয়াল ট্রেনিং হাজির থাকতে হবে। আর টিপিএ যারা করতেছেন তারা মনে হয় আজকে মোটামুটি উপস্থিতি ভালো। প্রথম কয়েকদিন একটু কম ছিল, আস্তে আস্তে বাড়তেছে। আমাকে এটা মনে হয় কাটিয়ে যাবে, সমস্যা নাই, কেটে যাবে। আমি স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। স্যার আসলে বিকল্প নাই, ঠিক আছে। আমি আশাবাদী আপনারা আজকে যেরকম সবাই উপস্থিত, প্রতিদিনই আপনারা এরকম সিনসিয়ারলি ক্লাসে আসবেন এবং প্রতিটি সেশনে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেশন করবেন। আপনাদের বিটিপিটি ব্যাচরা তাদের কিন্তু খুব ভোরে পিটি ক্লাস শুরু হয়, তখন থেকে আপনারা প্রতিটি ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আপনারা মনে করেন না একটা ক্লাস বাদ দিলাম আর একটা ক্লাসে আসলাম, তাহলে কিন্তু হবে না। একটা ক্লাসে অ্যাবসেন্ট মানে আমরা সারাদিনে আগ্রহ নিয়ে বসে আছি আমাদের সম্মানিত ডিডি স্যারের কিছু কথা শোনার জন্য, তাই নাকি স্যার? আমরা আপনার কথা শুনতে চাই। তো সম্মানিত অংশগ্রহণকারী, এ পর্যায়ে আমাদের আছে মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য আমি সবিনয় জ্ঞাপন করছি আমাদের বিভাগীয় পরিচালক প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগীয় ছাত্রী। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে পিছন থেকে? আচ্ছা, এখানে পিটিএতে যারা আসছে সবাই নতুন মুখ। আমার সামনে যারা আছে, একটা সারি হলো টিচার, আমাদের পিটিএ ইন্সট্রাক্টর, পরীক্ষা মুক্তিদের শিক্ষক, আর বাকি যারা আছে তারাও নতুন আসছে এখানে। আমি মূলত আসছি হলো এই নতুনদের সাথে একটু পরিচিত হওয়ার জন্য। এই নিজের চেহারাটা একটু দেখাইলাম, তত নিষ্পাপ। যত বয়স কম তত নিষ্পাপ। শিশু যখন জন্মায় তখন একেবারে নিষ্পাপ, আস্তে আস্তে বড় হয়, যখনই বুঝতে পড়তে শিখে তখনই পাপ অর্জন করতে থাকে। আমরা যারা বয়সে একটু বেশি বয়স যাদের পাপটা বেশি, তাদের পাপটাও বেশি, তাদের গুনার পরিমাণটাও বেশি। সুতরাং এই যে নতুন যারা আছে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানি এবং শিখি। তো আমি এখানে বসে ওনারা যখন কথা বলতেছিলেন আমি চেহারা দিকে তাকাচ্ছিলাম, চেহারা দিকে দেখতেছিলাম, খুব নিষ্পাপ হাসি মুখ, এবং আমার খুব ভালো লাগলো। আমি এনজয় করি বিষয়টা। এবং যদি নেক নজরে একজন যদি একজনকে দেখে পবিত্র ভাবে, তাহলে এটার জন্য অনেক সওয়াব হয়। তো এই যে এখানে যারা আসছে আমার সামনে টিচার, কেউ কেউ টিচার আর কেউ কেউ টিচার হতে যাচ্ছেন, যারা বিটিপিটির ক্লাস করেন তারা টিচার হয়ে এখানে আসছে। আর যারা ডিপিএল ক্লাস করেন তারা এটা শেষ করার পরে আশা করতেছি আপনাদেরকে অগ্রাধিকার দিয়ে টিচার করা হবে। তো মূলত ধরে নিচ্ছি যে এখানে যারা আছে সবাই শিক্ষকতার মেন্টালিটি ধারণ করে। তো শিক্ষক এটা কঠিন জিনিস, শিক্ষক বিষয়টা অত্যন্ত কঠিন। এটা এত সহজ না, শিক্ষক হওয়া খুবই কঠিন বিষয়। যেমন আমি তো মনে করি যে শিক্ষকের যে ধাপ আছে অনেকগুলি ধাপ হওয়া উচিত। যেমন এখানে যারা বেশিরভাগই সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক কেউ আছে নাকি? প্রধান শিক্ষক হাতে দেখি। আচ্ছা, 4-5 জন আছেন প্রধান শিক্ষক। আচ্ছা, ঠিক আছে, 5-7 জন হবে। থ্যাংক ইউ। আর বাকিরা সবাই হলো সহকারী শিক্ষক। আচ্ছা, এখন শিক্ষক সহকারী শিক্ষক মানে কি? আক্ষরিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, সহকারী শিক্ষক তো শিক্ষকই না, তারা হলো শিক্ষকের সহকারী। সহকারী মানে কি? সাহায্যকারী। শিক্ষকের সাহায্যকারী হচ্ছে সহকারী শিক্ষক, ওনারা শিক্ষক না। তাহলে একজন সহকারী শিক্ষক হঠাৎ করে এই একেবারে 10 বছর 15 বছর পর্যন্ত সহকারী শিক্ষকই থাকবে, সে শিক্ষকের হেল্পারই থাকবে। এরপরে হঠাৎ
সে করে হেডমাস্টার হয়ে যাবে। এটা একটা ব্যাপার। হ্যাঁ, যারা ইয়াং এনার্জেটিক তারা সহকারী শিক্ষক হিসেবে ঢুকবে এবং এরপরে তারা শিক্ষক হবে। একটা নির্দিষ্ট যোগ্যতা অর্জন করার পরে শিক্ষকতা হিসেবে সুনাম অর্জন করবে, তারপর রাজ্যটা তারা দিলে তারপর তারা শিক্ষক হবে। শিক্ষক হওয়ার পরে আরো কিছু অভিজ্ঞতা, আরো কিছু অবদান, এরপরে তারা সিনিয়র শিক্ষক হবে। সিনিয়র শিক্ষক হওয়ার পরে আরো কিছু অভিজ্ঞতা হবে, আরো কিছুটা সময় যাবে, আরো পৃথিবীর অনেক রূপ রস গন্ধ স্পর্শ দেখতে, তারপর তারা সহকারী প্রধান শিক্ষক হবে। সহকারী প্রধান শিক্ষকের পরে আরো একটা সময় গেলে তারা প্রধান শিক্ষক হবে। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত যেতে তারা অনেকগুলি টায়ার হবে, অনেকগুলি পদ্ধতির বিষয় এখানে থাকবে। আমরা চাচ্ছিলাম যে আমাদের যে স্কুলটাকে এই টায়ার দিয়ে স্কুল একটা স্বয়ংসম্পূর্ণ আলাদা বেতন স্কেল দিয়ে এটা একটা পরিপূর্ণ যেটা বিশ্ববিদ্যালয়ের যে টায়ারগুলি থাকে, কলেজের যে টায়ারগুলি থাকে, ওইভাবে আমরা আমাদের প্রাইমারি স্কুলকে সাজাতে আশা করি আমরা চেষ্টা অব্যাহত আছে, সেই দিকে আমরা হাঁটছি, সেই দিকে আমরা যাব ইনশাআল্লাহ। কথা যেটা হচ্ছে, আমি কিন্তু আরেকটা মানে বিষয় সবসময় বলি যে যাদের যে খারাপ লাগবে, ঘুম আসবে, তার বাড়ি থেকে ইয়ে করে আসতে পারবেন, ফ্রেশ হয়ে আসতে পারবেন, সমস্যা নেই। আমি একটা জিনিস সবসময় বলি যে আমরা যে এডুকেশনের সাথে জড়িত আছি, শিক্ষার সাথে জড়িত আছি, এখানে কিছু শব্দ বিদ্যালয়তে ভর্তি হওয়ার পরে কিছু কিছু নতুন শব্দ আপনাদের কানে আসবে। শব্দগুলি যেমন ধরেন আপনারা শিক্ষা, তারপরে প্রশিক্ষণ, আপনারা নিতে আসছেন প্রশিক্ষণ, যারা পিটিপিটি করে তারা এখানে প্রশিক্ষণ দিচ্ছে, আর যারা ডিবেট করে তারা আবার প্রশিক্ষণ না, তারা আবার স্টুডেন্ট, তারা টিকা গ্রহণ করে, আর যারা এখানে পিটিপিটি করে তারা আবার প্রশিক্ষণ গ্রহণ করে। যারা সর্বতিমূল প্রশ্ন আসবে যে কোনটা প্রশিক্ষণ কোনটা শিক্ষা, আমরা তো আলাদাই করতে পারছি না, একই তো কারিকুলাম করানো হচ্ছে, একই জিনিস দেওয়া হচ্ছে। শিক্ষা কোনটা, ট্রেনিং কোনটা, প্রশিক্ষণ কোনটা? আবার একটা শব্দ আছে শিক্ষণ, শিক্ষা, শিক্ষণ, প্রশিক্ষণ, মানে অনেক শব্দ। এরপরে আরো কিছু শব্দ আছে নতুন লাগবে, মনে করেন যেখানে আসলে যোগ্যতা, যোগ্যতা, তারপরে আমাকে শুরুতেই এই শব্দগুলি সম্পর্কে আমাদের একটু ক্লিয়ার হওয়া উচিত, একটু জানা উচিত। যখনই আমরা কোনো কিছু চিন্তা করব, জানার সবচেয়ে বড় উপায় হচ্ছে চিন্তা করতে হবে, বুঝবেন, এটা হবে পার্মানেন্ট। আর যদি নিজের ব্রেনকে ইউজ না করেন, ব্রেনকে যদি ইউজ না করেন, শুধুই একটা জিনিস শুনলেন আর জানলেন, একটু করে ভুলে গেলেন, যেটা শুনলেন এটাকে আমল করলেন না, এটার কোনো ফায়দা নেই। এই জন্যই আপনি যেটা করবেন এটা চিন্তা করতে হবে, এবং যেটা শুনলেন এটা যদি কারো কথা নানান করে আপনি অবলম্বন করে আপনি একটা যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাই না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি খোঁজাখুঁজি করতে থাকবেন। যত বেশি খোঁজাখুঁজি করবেন তত বেশি আপনি শিখতে পারবেন, অনুধাবন করতে পারবেন। যেটা বলছিলাম যে শিক্ষা দিয়ে শুরু করি। শিক্ষা আমি আসি মূলত আমাদের ছোট আবার বলি যে আমি কিন্তু প্রচন্ড লোভী একজন মানুষ, আমার অনেক লোভ। যেমন এখানে আসছি যে আপনাদের সাথে কথা বললাম, আমি আপনাদের দিদি, এমনি আপনারা আমাদের স্যার ডাকেন, আমরা বয়সে বড় স্যার ডাকেন, ভালো কথা, কিন্তু এটা দিয়ে আমার পোষায় না। আমি আসলাম যে একটা ক্লাস যদি আমি নেই তাহলে আমি আসলে টিচার। আমি যদি আপনাদের একটা ক্লাস নেই তাহলে আমি আপনাদের টিচার, এছাড়া আমি আপনার টিচার না, এটা আমি মনে করি। এবং আমি স্কুলে মাস্টারি করেছি প্রায় 8 বছরের উপরে,
এরপরে পিটিআইতে এই পিটিআই সুপার ছিলাম প্রায় 13 বছর। 13 বছর কিছু বেশি সময় পিটিআই সুপার ছিলাম। মানে এডি ছিলাম 8 বছর, ঢাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এডি ছিলাম 8 বছর। এরপরে ডিডি হিসাবে আছি, তাও তো অনেকদিন, 7-8 বছর হয়েছে, 8-9 বছর হয়েছে। তো আমি যখন স্কুলে ছিলাম তখন তো মাস্টার করেছি, প্রতিনিয়ত ক্লাস নিয়েছি। যতদিন পর্যন্ত পিটিআই সুপার ছিলাম 13 বছর কিছু বেশি সময়, আমার এমন কোনো অফিস ডে যাই নাই যেদিন আমি ক্লাস নেই নাই। আমি প্রতিদিন আমি পরীক্ষা বিদ্যালয়ে ক্লাসে চলে যেতাম। আমার এই যে তখন আমাদের কোর্সটার নাম ছিল সিনেটের ক্লাসে চলে যেতাম। আমি প্রতিদিন নিয়মিত ক্লাস করতাম এবং ক্লাসে যাওয়ার সময় পড়াশোনা করতাম, পড়াশোনা করে ক্লাসে যাইতাম। তো আমার খুব ভালো লাগতো এবং আমি এই গ্রুপে চাইতাম যদি আমি ক্লাসে না যাই, আমি পিটিআই সুপার ঠিক আছে, কিন্তু আমি যদি ক্লাস না করি তাহলে ওরা আমার স্টুডেন্ট হবে না। আমার গ্রুপটা এখন অনেক বড় গ্রুপ। এই গ্রুপে পরে আজকে আবার আসছি একটা ক্লাস নেব। আমি এই গ্রুপে আসছি একটা ক্লাস নেব। ক্লাস নেওয়ার শুরুতে যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হলো যে শিক্ষা। তো আমি পত্রিকায় দেখি যে কি বলে যে ডাক্তার সাহেব, একজন মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার সাহেব, উনি চেম্বারে বসে রোগী দেখতেছে। আসলে এরকম অফিসে আমার চেম্বারে বসে রোগী দেখছেন। এরপরে ইঞ্জিনিয়ার সাহেব বুয়েটে পড়াশোনা করছে, তারপরে এই রাস্তা বানাইছে, রোডের বদলে পার্ক দিছে। আছে না নিউজ? আছে। তাইলে এরা কি অশিক্ষিত? তাহলে আমরা তাদেরকে শিক্ষিত করতে পারি না। যারা বুয়েটে চান্স পাইছে, বুয়েট পাস করছে, বড় অফিসার হয়েছে, ডাক্তার মেডিকেলে চান্স পাইছে, আবার ডাক্তার হয়েছে, বড় ডাক্তার হাসপাতালে ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, তারা যদি এত কিছুর পরেও যদি অন্যায় করে, যদি কোনো অন্যায় করে, তাদেরকে আমরা শিক্ষিত বলতে পারি কি? কে আমরা তাদেরকে কেন শিক্ষিত? তাদের তো সার্টিফিকেট আছে, সার্টিফিকেট দ্বারা শিক্ষিত। তারা শিক্ষিত না? আচ্ছা, গুড, ভালো, তাহলে তারা শিক্ষিত না। তাইলে এই প্রশ্ন নিজেকে করতে হবে যে আমরা যারা আছি কারা কারা শিক্ষিত, আমরা নিজেরা শিক্ষিত কিনা, এই প্রশ্নটা করতে হবে। শিক্ষিত যোগ্যতা আছে, যোগ্যতা লাগবে, শিক্ষিত হতে হলে যোগ্যতা লাগবে। এখন যোগ্যতাটা কি? আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য কয়টা যোগ্যতা ম্যাডামরা বলেন, স্যাররা বলেন? প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের প্রাথমিক স্তরে কয়টা যোগ্যতা অর্জন করতে হয়? 10টা। এখন 10টা যোগ্যতা, তো প্রতিটা যোগ্যতার আন্ডারে আবার অনেক ছোট ছোট বিষয়ভিত্তিক যোগ্যতা ভাগ করা আছে, অনেক কিছুই ভাগ করা আছে। প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে 1 থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত 5টা যোগ্যতা অর্জন করবে, 10টা যোগ্যতা অর্জন করবে। এই 10টা যোগ্যতার মধ্যে এই রিডিং স্কিল, রাইটিং স্কিল, এরকম অনেকগুলি স্কিল তারা অর্জন করবে। এরপরে এই যে সত্য কথা বলবে, অন্যকে সহযোগিতা করবে, মানে ওই যে হৃদগুলিকে নিয়ন্ত্রণ করবে, এরকম এক বিষয় আছে। তো এইগুলি যদি অর্জন না করে তাহলে কি তার যোগ্যতা অর্জন হবে? আচ্ছা, যোগ্যতা সংজ্ঞার ভিতরে 4টা শব্দ আছে। যোগ্যতার সংজ্ঞার ভিতরে 4টা শব্দ। একটা শব্দ হচ্ছে জ্ঞান, আরেকটা শব্দ হচ্ছে দক্ষতা, এরপরে শব্দটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, এরপরটা হচ্ছে না প্রয়োগ। যেটা দৃষ্টিভঙ্গি, এখানে আমরা মূল্যমুদ্রায় ওইখানে রাখি, দৃষ্টিভঙ্গিটা সাথে মূল্যমুদ্রায় রাখি। আর পরেরটা হচ্ছে প্রয়োগ, জ্ঞান, দক্ষতা,
দৃষ্টিভঙ্গি, আরটা হচ্ছে প্রয়োগ, শেষটা হচ্ছে প্রয়োগ। আচ্ছা, এই যে বইটা যারা করছিল পরে রাস্তা বানাইছে, তারা হচ্ছে জ্ঞানী, তারা হচ্ছে জ্ঞানী। কেমনে কতটুকু রদ দিতে হবে, কতটুকু বালু দিতে হবে, সব জানে তারা, কিন্তু কি করে না, প্রয়োগ করে না। জানে আবার আরো যে এরপরে দাঁত জানার পরে কি দক্ষতা, আর দক্ষতা অর্জন করছে, তিনি টুনি করে অনেক দক্ষতা অর্জন করছে, কিন্তু কাজটা যখন করছে তখন আর ঠিক মতো করেনি, অ্যাপ্লাই করে নেই, প্রয়োগ করে নেই। তাইলে প্রয়োগ যদি না করে তাহলে কি শিক্ষা হবে, যোগ্যতা অর্জন হবে? যোগ্যতার এই চারটাই থাকা লাগবে, চারটার একটা যদি শর্ট হয় তাহলে যোগ্যতা অর্জন হবে না। আমরা কি যোগ্যতা, এরপরে দক্ষতা। দক্ষতা মানে কি? জ্ঞান মানে হলো যে জানি শুধু, যেমন বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা, জানলাম, জানলে হয়ে গেল, জানাটাই জ্ঞান। তো জানে কিন্তু মানে না, সে কি জ্ঞানী? জানে কিন্তু মানে না। যেমন ধরেন যে একতা প্রকাশ করি, যে খেলে তাকে কি বলে? খেলোয়াড়। যে খেলে সে খেলোয়াড়, আর যে জানে জ্ঞানী। হ্যাঁ, সে জ্ঞানী। সে যদি জানে এবং যদি মানে তাকে জ্ঞানী, জ্ঞানী বলতে পারি। আমরা যদি জানি কিন্তু মানে না, যে ইঞ্জিনিয়ার, যে ডাক্তারের কথা বললাম, তারা কি মানে, তাহলে কি সে জানে জানোয়ার না জ্ঞানী? জানোয়ার। জানে কিন্তু মানে না, সে জানোয়ার, প্রকৃত অর্থে জানোয়ার। এটার কোনো মাপ নাই, জানবে আর মানবে না, এটার পাপটা বেশি হবে, এটা আবার পরেরটা অনেক বেশি। স্কিল, দক্ষতা। এরপরের শব্দটা হচ্ছে দক্ষতা। দক্ষতা হলো একটা কাজ করতে 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 এটাকে আমি দক্ষতা অর্জন করবো, কাজটা আমি পারি, করতে পারি, সুচারুরূপে একেবারে করতে পারি। এক একজন এক একটা স্কিল রাখে, কম্পিউটারের স্কিল না, আমি টাইপ করলে এক আঙুল দিয়ে টাইপ করি, কিন্তু যিনি কম্পিউটার অপারেটর উনি তো সব আঙুলের ব্যবহার করে খুব দ্রুততম সময় এটা স্কিল, উনি স্কিল হয়ে গেছে, আমি তো স্কিল না। স্কিল বোঝাইতে হবে না, আপনারা জানেন। এখন হইলো শব্দটা হলো দৃষ্টিভঙ্গি, বা একটা কি বলছিল আমাদের স্যার, মূল্যবোধ। দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধ, এটা হলো যে আমি সূরা মুখস্থ শিখছি, ওযু কেমনে করতে হয় এটা শিখছি, নামাজ পড়তে হয় এটা জানি, সবকিছুই জানি, নামাজ পড়া প্র্যাকটিসও করছি, জানি, আমি নামাজ পড়তে পারি, কিন্তু একসময় নামাজ পড়তাম না, আমরা করি না, এখন আর নামাজ পড়ি না। নামাজ জানি, ভুলি নাই, কিন্তু নামাজ পড়ি নাই। এটা হলো আমার দৃষ্টিভঙ্গি। আমি নিজে থেকে কাজটা করি না, আমার দৃষ্টিভঙ্গিতে এটা আসে না, আমার দৃষ্টিভঙ্গি ক্লিয়ার না, আমার মূল্যবোধ ক্লিয়ার না। যে আমার করার মতো মেন্টালিটি আছে কিনা, এরপরে বললাম যে করার মতো মেন্টালিটি আছে, আমি করতে চাই, আমার মনের থেকে সায় আসে, এটা হলো দৃষ্টিভঙ্গি। কিন্তু যখন মনের থেকে সায় আসে কিন্তু কাজটা করি না, এই করাটা হচ্ছে প্রয়োগ। আর যে মন থেকে আমি আল্লাহকে বিশ্বাস করি, কলিমা পড়লাম, মানে যে বিশ্বাস করি, সাথে ঈমান, বিশ্বাস করি, তখন বিশ্বাস করাটা যে মনে প্রাণে, এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি। আর যখন আমি কাজটা করবো, বাস্তবে করবো, যদি অ্যাপ্লিকেশনে যাই তখন সেটা প্রয়োগ। এখন দেখতে হবে যে আমি যে কাজগুলি করি সেটা প্রয়োগ করে কিনা। এই প্রয়োগ পর্যন্ত গেলে তারপর হবে কি, যোগ্যতা অর্জন হবে। তাহলে শিক্ষা কি খুব সহজ জিনিস? যারা প্রয়োগ পর্যন্ত নাই, যে শিক্ষা প্রয়োগ নাই, সেটা কোনো, তাকে আমরা শিক্ষিত বলতে পারি না। আচ্ছা, একজন লোক অক্ষর জ্ঞান নাই, একজন লোকের অক্ষর জ্ঞান নাই, কোন লেখাপড়া জানে না, গরম চিনে না, তাকে কি আমরা অশিক্ষিত বলতে পারি? তাহলে কি অশিক্ষিত বলতে পারবো? তাহলে আমরা কি বলবো? নিরক্ষর বলতে পারবো, নিরক্ষর বলতে পারবো, কিন্তু তাকে আমরা অশিক্ষিত বলতে পারবো না। কারণ যে লোকটা অক্ষর জ্ঞান নাই, সে তো হাঁটতে পারে, সে তো খেতে পারে, বাজার করতে পারে, কথা বলতে পারে, সে জমিতে কাজ করতে পারে, অনেক কিছু তো সে শিখছে, অনেক কিছু শিখে নেয়, তাহলে তাকে আমরা অশিক্ষিত বলবো কি করে? আমি শিক্ষিত হয়ে যে কাজগুলি করি, এর চেয়ে অনেক ভালো কাজ সে করতে পারে। অনেকে
এরকম লোক আছে না? সুতরাং তারা কিন্তু অশিক্ষিত, তাদেরকে বলা যাবে না যে অশিক্ষিত, মূর্খ, এগুলি বলা যাবে না। মূর্খ হল সে যে যে জেনে অন্যায় করেন, না জেনে অন্যায় করেন। তাকে যে কিছু জানে যে আমি এটা করবো, এটা করলে ভালো, এটা মন্দ, ভালো মন্দের পার্থক্য। শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? কেন আমরা পড়াশোনা করি? পড়াশোনাটা কেন করি? দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য। হ্যাঁ, গুড, ভালো কথা। আর কিছু? আমার উদ্দেশ্য কি? পড়াশোনা করার উদ্দেশ্য কি? চাকরি করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান অর্জন করলে তো হবে না, জ্ঞান তো বাকি। জ্ঞান অর্জন করলে তো জানার হয়ে যাবে। গুড গুড। আচ্ছা, ঠিক আছে। আচরণের পরিবর্তন হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, সেটা আসলে আমরা এই কথাগুলো মাকল করতে ঠিক আছে। আমি যেটা মনে করি, এটা আমি ভিতর থেকে বলি। আমি যখন কথা বলি আমার ভিতর থেকে বলি, যেটা বুঝি সেটা বলি, যেটা মনে করি সেটা বলি। আমরা লেখাপড়া করি এই জন্য, আমরা যে চাকরি করি, সুপারের চাকরি করে, ইন্সট্রাক্টররা তার দায়িত্ব পালন করে, এইখানে যারা টিচার আছেন টিচারদের দায়িত্ব পালন করেন। আপনারা যে স্কুল কলেজে পড়ছিলেন, এই দায়িত্ব পালন করার সময় প্রশ্ন কি কমন পড়ে? আমি যে ডিগ্রি করি, আমি যে স্কুল কলেজে পড়ছিলাম, এই ডিগ্রি যে কাজগুলি প্রতিদিন করি, এই প্রশ্ন কি কমন পড়ছে? যে কাজগুলি প্রতিদিন করি, প্রশ্ন কি কমন পড়ে? প্রশ্ন তো কমন পড়ে না। কোনটা যে কাজে করি প্রশ্ন একটা কমন পড়ে না। পরীক্ষা প্রশ্ন দিয়ে পাস করছি, এটা একটাও কমন পড়ে না কাজ করতে গিয়ে। তাইলে আমি কি শিখলাম? আমি লেখাপড়া শিখে এই যে তাহলে তো পর্যন্ত শেষ ছিল। প্রাইমারি স্কুলে পড়ার তার কোনো পড়ালেখার দরকার ছিল না। এত বড় বড় কিতাব পড়ার দরকার ছিল কোনো? আমি তো পড়াশোনা মানে তো লিখতে পারা, পড়তে পারা, বুঝতে পারা। এটাই তো ফাউন্ডেশন তৈরি করা হবে, যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। শেষ পর্যন্ত আমি কি করতে পারবো? অনেক কিছু ভালো মন্দ, অনেক কিছু দেখে আমি আমার ডিসিশনে বুঝতে পারবো। লেখাপড়া যে শিখবে, লেখাপড়া শেখার মূল উদ্দেশ্য হলো ডিসিশন মেকিং করতে পারা। আমি ডিসিশন দিতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো, ভালো কোনটা মন্দ কোনটা। আপনি লেখাপড়া শিখে যত পড়াশোনা করেন, আপনি পড়াশোনা করবেন এই জন্য যে আপনি ডিসিশন দিতে পারবেন। আপনার সামনে যখন সমস্যা আসবে, যে ধরনের লেখাপড়া করবেন, এই ধরনের কোন ডিসিশন আপনার মগজের সাথে মিশিয়ে। কিছু লেখাপড়া তো আল্লাহ তাআলা মগজে ইনস্টল করে দিয়েছে, মেধা দিয়েছে না? কিছু বিরাট মেধা আমাদের প্রত্যেককে অনেক মেধা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মেধাগুলি আল্লাহ তাআলা মাথার মধ্যে মগজে ইনস্টল করে দিয়েছেন, বিশাল ব্যাপার। তো এই মেধা প্রয়োগ করে আপনি যখন সমস্যা যখন আপনার কাছে আসবে, তখন আপনি এটা প্রপার সমাধান বের করতে পারবেন। যখন আপনি নিজের থেকে সমস্যার সমাধান করতে পারবেন, তখন আপনি শিক্ষিত। তো সমাধান আবার কেউ কেউ সমাধান নিজের পক্ষে নিয়ে আসে। এই যে শেয়ারের কাছে মুরগি ভাগ করার গল্প আছে না? সমাধান নিজের দিকে নিয়ে আসে, ভাগ নিজের দিকে নিয়ে আসে। তবলিগরা বলে আমরা যখন খাইতে বসে তখন একসাথে বড় প্লেটে খাই, আমরা যখন নিজের কাছেরটা খাই, অন্যের দিকে হাত না বাড়ে। যে শিক্ষিত সে নিজের কাছেরটা খাবে, অন্যের দিকে হাত বাড়াবে। যে শিক্ষিত সে স্যাক্রিফাইস করতে জানবে, অন্যের জন্য স্যাক্রিফাইস করতে পারবে। স্যাক্রিফাইস করে তার ধর্ম। সবকিছুই আমার, নিজে আমার সবকিছু আমার কারা করে, আমার কারা করে। একটা শিশু, ছোট্ট শিশু 2 বছর 3 বছর যারা কথা বলা শিখছে, তাদেরকে জিজ্ঞেস করেন এটা কার? আমার। এটা কার? আমার। এটা কার? আমার। সবকিছুই তার। শিশুরা সবকিছু যেটাই বলবে এটাই বলবে যে এটা আমার। এই যে আমার যারা করে, এরা এখনো শিশু, মৃত্যুর আগ পর্যন্ত শিশু। যতক্ষণ পর্যন্ত বড় হয়েও আমার করে যারা, তারা বোঝা যায় যে তারা শিশু, তারা বড় হয়নি।
এখানে আমার বলতে কিছু নাই, বরং আমাদের এটা কিছু যদি হয় সেটা আমাদের। আমরা একটা সমষ্টি, আমি সিঙ্গুলার, আমিটা হচ্ছে সিঙ্গুলার, আমরা হচ্ছে সমষ্টি। শক্তিটা কোথায়? শক্তিটা কোথায়? সমষ্টিতে। সমষ্টিতে অনেক বেশি শক্তি। তবে আমির মধ্যে যে শক্তি নাই তা তো না। যখন অস্তিত্বের প্রশ্ন আসবে, অস্তিত্বের প্রশ্ন যখন আসবে তখন আমি হলাম একটা অস্তিত্ব। আমি কে? কে বলতে পারবে যে আমি কে? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? সত্যটার পরিচয় কি? তোমার পরিচয় কি রে বাবা? তোমাকে কি তুমি চিনো? চিনো তুমি? তোমার নিজেকে চিনো? আচ্ছা, নিজেকে চিনো কে কে? তুমি হাত ধরো দেখি। সক্রেটিস বলেছিল না, নো ডাইসেন। আরেকজন বলেছিল যে আই টু ডাই, ইউ টু লিভ, which is the better, only God knows। নাই, কেউই নাই। নিজেকে চিনি কে কে? হাত ধরো দেখি। একজন, দুইজন। এটা কিছু বৈশিষ্ট্য জানো, তাহলে তো চিনা হলো না। কিছু বৈশিষ্ট্য চিনতে তো হবে। তত বেশি না চিনলেও আমি একটা উদাহরণ দেবো, আমি তোমাকে আমি চিনিয়ে দিচ্ছি। সবাই নিজের চিনবা না কেন? নিজের না চিনলে তো হবে না। তুমি কোন গোত্রের প্রাণী? নাকি তোমরা প্রাণী না? কোন গোত্রের প্রাণী জানতে হবে। যাদের যাতে ঘুম আসতেছে তারা চলে যাবা, বাইরে থেকে এখন দিয়ে আসবা, সমস্যা নাই। আমি তো ফ্রি প্রাণী, একদম স্বাধীন। আমি কে? এখন একজন ডায়াবেটিসের রোগী শুনতে হবে, শুনতে হবে। একজন ডায়াবেটিসের রোগী, তার সামনে ওই যে একটু মিষ্টি সামনে রেখে দিল, তারপর নিচে রেখেছে খাওয়ার জন্য। হ্যাঁ, তারপর ওই যে তার মনের মধ্যে তুমি চলতেছে, এক বলতেছে যে আরে কি হবে, এক টুকরা খাবেন, এক পিস খাবেন, কি হবে? আর মনের মধ্যে আবার একটা অংশ বলতেছে যে না বেটা খাইস না, বাঁচতে হলে অ্যাভয়েড কর, বাঁচতে হলে অ্যাভয়েড কর। ওই যে ডিভাইস নিয়ে ধরা করছে না আমাদের পরীক্ষায়, কানের থেকে দেখলাম দিয়ে বের করছে, ফর্সে দিয়ে বের করছে না? তো প্রথম শুধু ভাবে তো পেছে না এই কথাই। শয়তান ওয়াসওয়াসা দিছে যে বেটা এটা করলে চাকরি শিওর, এটা করলে চাকরি শিওর। আবার আরেকজন বলছে মনের মধ্যে যেটা করিস না, ধরা করলে একেবারে শিকল, ধরা করলে শিকল। মনের মধ্যে এরকম তোর করেছি কিনা কথা, এটা বলো নিজের মনের মধ্যে তোর করেছি কিনা? হ্যাঁ, যে কোনো ভালো কাজ মন্দ কাজ সবসময় মনের মধ্যে দুইটা অংশ চিন্তা করে, মানে তর্ক করে যে এটা করবো কি করবো না। সমস্যা আসলে, একটা কাজ আসলে যেটা কি করবো কি করবো না, একটা মনের মধ্যে একটা অংশ বলে যেটা করো, আরেকটা অংশ বলে যেটা করবো না। যে অংশটা মন্দ কাজ যদি হয়, যে অংশটা করবে যে মন্দ কাজটা করো, সেটা হলো ইবলিস, শয়তান। এটা হলো শয়তান। শয়তানকে চিনা গেছে? আমি কিন্তু শয়তান আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, শয়তান আঙ্গুল দেখাইতে পারছে না তোমাদেরকে। আর একটা বলবে যে না এটা খারাপ কাজ, এটা তুমি করো না। এই যে মনের যে অংশটা বলে করো না, এটা হলো ফেরেশতা, এটা হলো ফেরেশতা। শয়তানের বলে এক কথা, ফেরেশতা বলে এক কথা। দুইজন মাঝখানে ঝগড়া করতে করতে একজনের ডিসিশন নেয় যে না আমি এটাই করব, যে ডিসিশন নেয় সে হচ্ছে তুমি। যে এই দুই প্ররোচনা থেকে দুইজনের কথাবার্তা শুনে যে ডিসিশনটা নেয়, ভালো ডিসিশন নিতে অত মন্দ ডিসিশন, যে ডিসিশনই নেয়, যে ডিসিশনটা মেক করে, সে হচ্ছে তুমি, সে হচ্ছে আমি। আমি কি
আমি কে এটা কি জবাব দিতে পারছি, এটা কি চিনাতে পারছি? আমার মনে হয় কারো কাছে আর ডাউট নাই যে আমি কে। ক্লিয়ার হচ্ছে? গুড। এগুলো কিন্তু মনে রাখতে হবে, প্রয়োগ করতে হবে, শুধু শুনে হবে না। আচ্ছা, তাহলে আমি কে আমরা চিনে ফেলছি যে আমি কে। এখন আমি কে আমি জানি যে আমি মন্দের দিকে আমি বেশি যাই না খারাপের দিকে যাই, এটা তো আমি কে আমি জানি। আমি ডিসিশন নেওয়ার সময় লুপে করে আমি ওই দিকে চলে যাই, তাহলে আমি খুব স্লো, আমার গতি প্রকৃতি শয়তানের সাথে বন্ধুত্ব বেশি। এগুলি আমাদেরকে খেয়াল করতে হবে, এগুলি আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন নিজেকে চিনবো এবং আমি ভালো মন্দ শিখতে পারবো এবং আমি যখন ভালো নীতিশান নিতে শিখবো, তখনই আমি শিক্ষিত। শিক্ষা শব্দটা নিয়ে তো অনেক বেশি কথা বলছি, তাহলে তো একদিনের ক্লাস হবে না, রাত অনেক রাত লেগে যাবে, ওয়াজ করতে করতে ওয়াজ আর শেষ হবে না। শিক্ষার পরে যে বিষয়টা আছে এটা হলো যে প্রশিক্ষক। এখানে তো প্রশিক্ষকদের কিন্তু কিছু যোগ্যতা থাকা লাগে, প্রশিক্ষণার্থীদের কিছু যোগ্যতা থাকা লাগে। এরকম শিক্ষার্থীদের যেমন যোগ্যতা চিহ্নিত করা আছে, এটা করতে পারবে, এটা করতে পারবে, এটা নিতে পারবে, এটা করতে পারবে, এই কিছু যোগ্যতা একেবারে কাজ ভিত্তিক। এরকম প্রশিক্ষকদের কিছু যোগ্যতা আছে। প্রশিক্ষণের কি কি প্রশিক্ষণে আমরা কি কি শিখবো, শিক্ষণ ফল আছে, এই শব্দগুলো আমাদের আমি সাবজেক্টকে অনুরোধ করবো, ইন্সট্রাক্টর সাবজেক্টকে অনুরোধ করবো শুরুতে যেন এগুলি প্যাচগুলি ভেঙে দেন। এখানকার যারা ইন্সট্রাক্টর আছে তারা অত্যন্ত দক্ষ, অভিজ্ঞ, অনেক ভালো ইন্সট্রাক্টর এখানে আছে। আপনারা লাকি, সো মাচ লাকি। আপনাকে এগুলি ভেঙে দিবে। আমি যদি এগুলি ব্যাখ্যা করতে যাই অনেক সময় লেগে যাবে, করবো না। আমি মাসে মাসে বেতন নিব, আগ্রহ যাবো, ঘুমাবো, খাবো, টাকা তো নিব। এটা শুধু বাংলাদেশে সম্ভব। এইটা যারা করে তারা কি শিক্ষিত? তারা শিক্ষিত। যারা যারা মাথা নাড়াইছে তারা আমার কথা বুঝছে, বাকিরা বুঝে নাই। দুজন মাথা নাড়াইছে বড় করে আর অনেকে মাথা নাড়াই। আমরা 6 বছরে আমি একটা শিশুকে অক্ষর জ্ঞান দিতে পারি না, লেখাপড়া শিখাইতে পারি না, রিডিং করা শিখাইতে পারি না। আমার অভিজ্ঞতা আরো খারাপ। যে সমস্ত স্কুলে 400-500 ছাত্র আছে তারা পারে, যার যে স্কুলগুলিতে 10-12 জন ছাত্র, 4 জন শিক্ষক আছে, তারা মোটেই পারে না। একটা স্কুলে 10-20 জন স্টুডেন্ট, শিক্ষক হলো 5 জন। এই 10-20 জনকে তারা 5 বছরে শিখাইতে পারে না। এই দায় কার? আমরা কি আসবো আর যাবো আর বেতন দিব? আসবো, যাবো, খাবো, বেতন দিব, এটা করলে হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের দেশ বাংলাদেশ, আমরা যারা বেতন পাই, এই বেতনগুলি যে আসে কিভাবে আসে, এটা কি আমরা টের পাই? আমরা টের পাই না। এবং এই যে টের না পাই বলে আমরা এগুলির মিসইউজ করি, আমরা যন্ত্রণায় করি। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমার খুব ভালো লাগছে যে সবাই দুটা কারখানা ট্যাক্স দেয়, রেভিনিউ দেয়, এইগুলি সেগুলি বিভিন্ন ভাবে সরকারের কাছে টাকা আসে। এই টাকা দিয়ে সরকার টাকা দেয়। সরকারের কিন্তু মাঝে মাঝে টাকা উন্নয়ন কর্মকাণ্ড করে, বিভিন্ন কাজ করে, আমাদের বেতন দেয়। এই টাকা দিয়ে অনেক কাজ করে। এখন বিদেশ থেকে ঋণ নেয়, দেশের ব্যাংকের থেকে ঋণ নেয়, বিভিন্ন জায়গা থেকে ঋণ নেয়। আমরা বছরের শুরুতে একটা বাজেট করি, এখন কিন্তু বাজেটের মৌসুম চলতেছে। আজকে শুধু বাজেট সাবমিটের লাস্ট ডে। তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, কেন এই পাঠ তোমাদেরকে কেউ দিবে না, টিচার তাদেরকে এই পাঠ কেউ দিবে না। আমি আইডিয়া একটু দিয়ে রাখছি যে টিচারের যখন সরকারের যখন টাকা শর্ট করে, বেতন দিতে শর্ট করে যায়, তখন ব্যাংক থেকে ঋণ নেয়, বিভিন্ন জায়গা থেকে ঋণ নেয়। ঋণটা নেয় এরকম করে যে এত টাকা এত পার্সেন্ট আমি ইন্টারেস্ট দিব। ব্যাংকের থেকে নিলে সরকারের ইন্টারেস্ট দিতে হয়।
আমরা যে বাজেট করার সময় আমার যদি লাগে 2 টাকা 100 টাকা আমি ধরে দিই যে পরে যদি শর্ট পরে আমি 200 টাকা বাড়াই দিই, লাগে 100 টাকা আমি ধরে দিছি 120 টাকা, লাগছে 1 কোটি টাকা আমি দিয়ে দিছি 1.5 কোটি টাকা বাজেটে ধরে দিছি যে আমার যাতে পরে শর্ট না হয়। এরকম সারা বাংলাদেশে সবাই যদি এরকম বাইরে বাড়ায় ধরে কত টাকা বাড়ায় দিল, সরকার এই টাকা আবার অন্য জায়গা থেকে ঋণ করবে, এই টাকা প্রতি মাসে ইন্টারেস্ট দিবে, কোটি কোটি টাকা ইন্টারেস্ট দেয়। আমরা সরকাররা কেমনি ফিল করে এই আইডিয়া কি আমাদের আছে? সরকারকে আমরা ফিল করেন? পৃথিবীর কোনো দেশে এরকম হয় না। যার যতটুকু লাগে আমরা এরকম যখন খাইতে বসি, দাওয়াতে যখন যাই, হ্যাঁ বিয়ে বা আরো কত রকমের দাওয়াত আছে না, খাইতে যখন বসি তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, বেশি বেশি। এরপরে কোন রকম একটু একটু খেয়ে রেখে দেয়, মিস ইউজ করে, অপচয় করে, খেতে পারবে না কিন্তু নিবে, নষ্ট করবে। এটা শুধু বাংলাদেশে। আমরা যারা টিচার তাদের কাছ থেকে আমাদের শিশুরা কি শিখবে? আমরা যারা টিচার, আমরা যারা অফিসার, আমরা যারা প্রফেসর, তারা আমাদের কাছ থেকে কি শিখবে? আমাকে প্রশ্ন করতে হবে যে আমি নিজে ঠিক আছে কিনা, আমি শিক্ষিত কিনা, আমি যে হাঁটি, আমি কথা বলি, আমি কাজ করি, সবকিছুই তো আমার শিক্ষার্থীরা শুরু করবে। এখানে যারা টিচার আছেন, এখানে যারা ইনস্ট্রাক্টর আছেন, সুপার আছেন, সরকারি সুপার আছেন, পিটিআইতে যারা ট্রেনিং করবেন, পিটিআইতে যারা পড়াশোনা করতে আসছেন, তারা তো সবাই পিটিআই ইনস্ট্রাক্টররা কেমনে কথা বলে, কেমনে হাঁটে, কেমনে কথা বলে, কেমনে ক্লাস নেয়, এগুলো তো ফলো করবেন। আপনারা তাদের কাছ থেকে শিখবেন, অনুসরণ করবেন। এখন পিটিআই ইনস্ট্রাক্টরের মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে তো এই দুর্বলতা আপনার মধ্যে ট্রান্সফার হবে। আবার আপনার মধ্যে যদি দুর্বলতা থাকে, আপনার যারা শিক্ষার্থী ছাত্র, তারা নিজেকে আপনার মধ্যে দুর্বলতা আছে, তাহলে তাদের কাছে এই দুর্বলতা ট্রান্সফার হবে। তারা মনে মনে বলবে যে স্যার তো বলে একরকম করে একরকম, এই ছাত্র থেকে অন্যরকম। এই যে প্রথম কাজ হচ্ছে আয়নায় নিজের মুখটা দেখা প্রতিনিয়ত, যে আমার কি কি ত্রুটি আছে, আমার কি কি ত্রুটি আছে, আমার কি কি ফল্ট আছে, আমার কি কি ভালো দিক আছে, যেটা ভালো দিক আছে এটাকে আমরা আরো ভালো করতে চাই, যেটা দুর্বল দিক আছে, খারাপ দিক আছে, এটাকে আমরা একেবারে জেনে ফেলে দিতে চাই। নতুবা শিক্ষকতা পেশা আমার জন্য নয়। শিক্ষক 100% খাঁটি সোনা। শিক্ষক মধ্যে কোনো মানে যে গাছ থাকা যাবে না, ভেজাল থাকা যাবে না। শিক্ষক 100% খাঁটি, সোনার চাইতে খাঁটি, খাঁটি সোনার চাইতে খাঁটি। ভয় লাগতেছে আমার এই শিক্ষকদের বিশেষ বিষয় বিপদে পড়ে গেছি, শিক্ষকদের বলতে কেমনে চললাম, কেমনে কি করবো, ভয় লাগতেছে। হ্যাঁ, এইভাবে চলা তো খুব কঠিন, আসলে তো কঠিন, কিন্তু একটু সহজভাবে নেওয়া যায়। জীবনে যদি বড় কিছু দরকার নেই, আমরা এত বড় কিছু চিন্তা কেন করি? কত বছর বাঁচবো আমরা? আমরা নিজেদেরকে এই আমাদের যারা শিক্ষক আছে, তাদেরকে আমরা সবচেয়ে বেশি আপনজন মনে করি। শিক্ষকরা হচ্ছে সবচেয়ে কাছের জন। শিক্ষকরা তো আমার থেকে আলাদা কিছু না, শিক্ষকরা তো আমারই অংশ। আমি যেটা বলি, এই যে আমাদের শিক্ষকরা যারা আসছেন, অনেকে নন ক্যাডার থেকে আসছেন বা বড় বড় ভালো ভালো পরীক্ষা দিয়ে আসছেন, অনেকে অনেক যোগ্যতা নিয়ে আসছেন, অনেক যোগ্যতা, আমার চেয়ে অনেক বেশি তো অবশ্যই। আমি তো এটা অনবরত স্বীকার করি, আমি তো অনেক অশিক্ষিত মানুষের পর্যায়ে করি নাই। আমি কিন্তু লেখাপড়া খুব একটা জানি না। তো কি জানি বলতে চাইছিলাম? আন্দোলন আন্দোলন কর্মবৃত্তি। এই যে আমরা আন্দোলন করি, বেতন বেশি কম, এটার জন্য তো করি, বেতন বেশি হবে কম হবে, এটার জন্য বেতন বেশি হবে কম হবে, বেতন বেশি হবে কম হবে। এখন আমি
চাই, আমি ডাক্তার হইতে চাই, ইঞ্জিনিয়ার হইতে চাই, জজ ব্যারিস্টার হইতে চাই, এরপরে ম্যাজিস্ট্রেট হইতে চাই, এসপি হইতে চাই, এগুলো হইতে চাই। এখন আমি যেগুলি হইতে চাই এটার জন্য আমি কতটুকু চেষ্টা করছি, কতটুকু সফল হয়েছি, এটাই নিয়ম। এরপরে যারা সফল হয়েছে, ধরো কেউ কলেজের, সরকারি কলেজের প্রফেসর হয়েছে, লেকচারার, নবম গ্রেড দিয়ে শুরু হয়েছে। এসপি সাহেব যে পুলিশ ক্যাডার হয়েছে, নবম গ্রেড দিয়ে শুরু হয়েছে। যে ম্যাজিস্ট্রেট হয়েছে, নবম গ্রেড দিয়ে শুরু হয়েছে, নবম গ্রেড দিয়ে শুরু হয়েছে। এখন সব ক্যাডারই নবম গ্রেড দিয়ে শুরু হয়। যিনি শিক্ষা ক্যাডারে গেছে, কলেজের স্যার, প্রফেসর স্যার, শিক্ষা ক্যাডারে তো শুরুতেই প্রফেসর হয়ে যায়, পরে প্রমোশন হলে পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, শুরুতে আবার প্রফেসর হয়ে যায়। শিক্ষা ক্যাডারে যে হয়েছে, উনি যখন অ্যাসোসিয়েট প্রফেসর হবে তখন উনি 5th গ্রেডে যাবেন, পঞ্চম গ্রেড। নবম গ্রেডে জয়েন করবে, অ্যাসোসিয়েট প্রফেসর প্রমোশন হলে 5th গ্রেড। ডিসি সাহেব যে ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করবে, সহকারী কমিশনার হিসেবে জয়েন করবে, নবম গ্রেড। যখন ডিসি হবে, ডিএস হবে, তখন হবে 5th গ্রেড। তখন কোন গ্রেড হবে? 5th গ্রেড। এসপি সাহেব এসপি যখন হবে, এসপি তে ঢুকবে, যখন এসপি হবে তখন সে হবে 5th গ্রেড। এখন কলেজের প্রফেসর সাহেব যখন অ্যাসোসিয়েট প্রফেসর হবে 5th গ্রেড, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিসি, এসপি সমান। কিন্তু মাস্টার তখনই শুরু হবে যখন অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর হবে, প্রমোশন, ফুল প্রফেসর, তখন প্রমোশন হবে 4th গ্রেড। আর ডিসি সাহেব 5th গ্রেড থেকে যখন প্রমোশন হয়ে জয়েন্ট সেক্রেটারি হবে, তখন প্রমোশন হবে 3rd গ্রেড। জয়েন্ট সেক্রেটারি গ্রেড হলো 3rd গ্রেড। প্রফেসর, ফুল প্রফেসর, তার গ্রেড হলো 4th গ্রেড। আর তার এটাই সর্বশেষ প্রমোশন। প্রফেসরের উপরে আর কিছু নাই, অর্থাৎ 4th গ্রেডের পরে আর কিছু নাই। কিন্তু অন্য গ্রেডে যারা বুঝছে, তারা জয়েন্ট সেক্রেটারি হওয়ার সময় 3rd গ্রেড, এরপরে এডিশনাল সেক্রেটারির সময় আরেকটা গ্রেড, সেক্রেটারির সময় আরেকটা গ্রেড, আবার সিনিয়র সেক্রেটারির সময় মাইনাস গ্রেড, ক্যাবিনেট সেক্রেটারির সময় আরো গ্রেড। গ্রেডে যারা ঢুকছে এর মধ্যে কোনো কষ্ট নাই, আছে কি নাই? সব ক্যাডার তো সমান না। এমন আছে যে সে অ্যাডমিন ক্যাডারে যাবে না, পুলিশ ক্যাডারে যাবে না, সর্বোচ্চ নম্বর, সকল ক্যাডার মিলিয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে শিক্ষা ক্যাডারে করছে। সকল ক্যাডার সম্মিলিত মেধা, এই বিসিএস এর সম্মিলিত মেধা পাস পেয়েছে, সে শিক্ষা ক্যাডারে করছে, এই প্রশাসন ক্যাডার অন্য ক্যাডারে যায় না। কিন্তু তার তো সর্বোচ্চ 4th গ্রেড, 4th গ্রেডের পরে তার যাবে না। তার অপরাধ কি? তার অপরাধটা কি? তাহলে শান্তিটা কোথায়? ক্যাডারে ক্যাডারে মারামারি হইতেছে না? মারামারি হইতেছে, ওখানে মারামারি হইতেছে, অনেক কিছু হইতেছে, অসন্তোষ, সন্তোষ। আমার সাথে আমি যে স্কুলে পড়েছি, ক্লাসে, আমার ক্লাসে যে ফার্স্ট বয় ছিল, আমার হাই স্কুলে সবসময় রোল নম্বর 4 হতো। আমার ক্লাসে যে ফার্স্ট বয় ছিল, সে একটা প্রাইভেট স্কুলের হেডমাস্টার। যে সেকেন্ড বয় ছিল, সে হলো প্রাইভেট স্কুলের চলতি দায়িত্বের হেডমাস্টার। যে 3rd বয় ছিল, সে হলো ভোকেশনাল ইনস্টিটিউটের এই ইনস্ট্রাক্টর। ভোকেশনাল আছে না, প্রত্যেকটা উপজেলায় একটা ভোকেশনাল ইনস্টিটিউট আছে না, ভোকেশনাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর। আর আমি হইলাম 4th। আমি তো তুলনামূলক ভালো আছি না? অনেক ভালো আছি না? অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। এখন এই যে কে ভালো করছে ভালো জায়গায় যাবে, কে খারাপ করছে খারাপ জায়গায় যাবে, এই হিসাব এত তাড়াতাড়ি মিলে না, এই হিসাব এত তাড়াতাড়ি মিলে না। আমার যে ভালো ছাত্র যে ছিল, প্রাইমারি স্কুলে যে পড়তাম, যে ফার্স্ট হয়েছিল, আমি সব ওই এই 4th শ্রেণীতে ফার্স্ট হয়েছিলাম, 5ম শ্রেণীতে ফার্স্ট হয়েছিলাম। তো এর আগে যারা যে 2জন ফার্স্ট ছিল, আমি স্বীকার করি এখনো তারা আমার চেয়ে ভালো ছাত্র। তারা একজন হলো মসজিদের ইমাম দিছে, আরেকজন হলো মুয়াজ্জিন দিছে। একজন মসজিদের ইমাম দিছে, আরেকজন ইমামতি করে, আরেকজন মুয়াজ্জিন।
ওরা কিন্তু অনেক মেধাবী, এরা অনেক মেধাবী। এই যে হয়েছে আমার সাথে এরকম আছে না যে আমাদের সাথে পড়াশোনা করছে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, তারা বাজারে মাছ বিক্রি করে, সবজি বিক্রি করে, আছে না? তোমাদের সাথে আছে না? তুমি করে বলতেছি মানে একটু একটু কিছুক্ষণ তো ক্লাস নিলাম, কিন্তু আটক হয়ে গেছে আর কি। সমস্যা আছে কোনো? যাদের সমস্যা আছে তাদেরকে আপনি করে বলবো, কাকে কাকে আপনি বলতে হবে এতটাও কেউ নাই? তাহলে কেমন শব্দ হইল? কেউ কাউকে আপনি বলতে পারবো না। আচ্ছা, তাইলে এরকম। এই জন্য তুমি যত বেতন পাও, আরেকজন বেশি বেতন পায়, আরেকজন আরো বেশি বেতন পায়, আরেকজন বেতনই পায় না। আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিক জন্মের সময় বা কোনো এক সময় নির্দিষ্ট করে ফিক্স করে রাখছে। তুমি চিন্তা, আমাদের অধিদপ্তরের একজন ডিরেক্টর ছিলেন, নামটা নাই বলি, এই মৌসুমীটাই থেকে ট্রেনিং হইতেছিল, আমি গেছিলাম ঢাকায় একটা ট্রেনিং এ, উনি ওই ট্রেনিং এ ছিলেন ঢাকা একটা রিসোর্টে। আসার সময় আমার বললো যে দিদি সাহেব কই যাবেন? মৌসুম যাবো। কোথায়? চলেন, আমি তো মৌসুম যাবো আমার গাড়িতে উঠে, আপনার জন্য সহজ হবে, আপনি তো গাড়ি নিয়ে আসেন নাই। তো খুবই ভালো হয় স্যার, আমার নিয়ে যান। আস্তে আস্তে গল্প করবো। উনি দুইটা জেলার ডিসি ছিলেন। আমরা দেখছি কত বেতন কি দেখে চাকরি ইন্টারভিউ দিচ্ছে, কত হাজার হাজার কত মানুষদের কিছু চাকরির জন্য ইন্টারভিউ দিল, কত কিছু চেষ্টা এটার জন্যই তো জয়েন করার পরের দিনে জয়েন করছে, 1 মাস হয়েছে না, সে আন্দোলনে ঢাকা চলে গেছে। এটা আবার শিক্ষানবিষ্কার আছে। বাংলাদেশ তো ভালো ভালো শিক্ষানবিষ্কার হইলে সাথে সাথে চাকরি চলে যাবে। বাংলাদেশে তো আমাদের লোকজন ভালো, তাহলে ধরলে সাথে সাথে চাকরি চলে যাবে। আমি এখানে আসছি, তোমরা আমার প্রশ্নের জন্য আমার বৈষম্য বিরোধী বানা ফেলে না। আমি আসছি বৈষম্য তো অবশ্য এখন বিজ্ঞানের চাকরি করে তুমি মাস্টারি করবে না, তুমি তো নেপাস নেপাস, বৈষম্য হবে না কেন? এটা কি বৈষম্য না? তুমি নেপাস করছো না? আমি তো নেপাস করি না, আমার বলতে পারে আমি নেপাস না, আমি ডিগ্রি কেন পাবো? তুমি ডিগ্রি পাবো, এখানে বৈষম্য কেন 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 থাকবে? হ্যাঁ, আমার তো বৈষম্য করতেছে, তুমি তো কত সুন্দর, আমি কালো কেন? বৈষম্য তুমি দূর করতে পারবা, বৈষম্য তো থাকবে। বৈষম্য যদি না থাকে কারো স্কুলে পাঠাবা না, স্কুলে পাঠাচ্ছি তো বৈষম্য করার জন্য, কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ পড়াশোনা করবে, কেউ করবে না। তুমি বৈষম্য দূর করবে কেমনে? কিসের জন্য? যারা ভালো কাজ করবে আর কেউ আলাদা বৈষম্য করতেছে, যে কারো বোঝাতে পাঠাবে, কেউ ব্যস্ত পাঠাবে, বৈষম্য তুমি দূর করতে পারবা। সুতরাং বৈষম্য তো থাকবে। তোমার এটা বৈষম্য করতেছে কেন? এটা কিন্তু অর্জন। কিছু কিছু তুমি আমার তরফ থেকে যেটা পাও, এটা তুমি মাদ্রাসাগুলো পাইতেছো, এটা হলো তোমার বৈষম্যের প্রশ্ন আসতেছে। যখন প্রশ্ন আসতেছে যে তুমি তালাপাইটা বসছো, মসজিদের সামনে শুক্রবারে বসে, এখানে তো আমরা বৈষম্য করি, কারো নেই কারো নেই না, পছন্দ করি কে বেশি বয়স, কে কম বয়স, হাত একটা আছে না দুইটা আছে, দেখে তারপর দেখি। হ্যাঁ, এখানে তো আমরা বৈষম্য করি, আর তুমি বৈষম্য তো করে ফেলবা। এটা বৈষম্য করতেছে না, এটা অর্জন। অর্জন বলতে কিছু থাকবে না, তাই তো মানুষ পরিশ্রম করবে না। পুঁজিবাদী কাকে বলে? পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এগুলো অনেক পড়াশোনা করতে হবে। তোমরা যদি আমার ওদিকে নিয়ে যেতেছো, আমার মনে আজকে অফিসে যেতে পারবো। হ্যাঁ, প্রশ্ন তো অবশ্যই করবো, প্রশ্ন করবো না কেন? প্রশ্ন অবশ্যই করবো। এখন হলো যে তুমি তাই যদি বৈষম্য বিশ্বাস না করো, তাহলে তুমি এই চাকরি ছেড়ে দিয়া, হ্যাঁ, তাহলে ওখানে চলে যাবে। যাতে আমার সাথে বৈষম্য যে তোমার সাথে পড়াশোনা করতে চাকরি পায় না, তার সাথে কি বৈষম্য হয় না? তুমি তো হাসি খুশি আছো, এই যে পিছনে যারা বসে আছে চাকরির জন্য এখানে করতে গেছে, তারা তো তোমার মতো পাস করছে, তাদের সাথে কি বৈষম্য হয় না? ব্যাংকে টাকা রাখবে না, সব টাকা যে ব্যাংকে করবা, সবাই বিলি করে দিবা।
তুমি যে বেতন পাও এটা তুমি প্রতিদিন দিয়ে দিবা, বৈষম্য করবা না। তুমি বৈষম্য করবা না, তুমি বৈষম্য করবা না। তুমি বেতন এত টাকা বেতন পাইবা, আমার জন খাইতে পারবে না, এই বৈষম্য কেন করবো তুমি? শুধু পাবা না। এইটা করা হয় এই জন্য যে মানুষকে অর্জন, যে পরিশ্রম করবে সে কিছু অর্জন করবে। তুমি সার্টিফিকেট অর্জন করছো, এটা অর্জন। তুমি পরিশ্রম করে যে উপার্জন করছো, এটা উপার্জন বলে। উপার্জন অর্জন, এটি অর্জন। অর্জনের সুযোগ রাখতে হবে, নাহলে মানুষের কাছে জমি জলস হয়ে যাবে। আসমান থেকে যখন আল্লাহ তাআলা মামলা সাহেব পাঠাইতো, মানুষ কোনো কাজ করতো না, তারপরে তো বন্ধ করে যাবে। আল্লাহ তাআলা কারোর জন্য বৈষম্য করতেছিল না, তারপর তখন দেখো যে সব মানুষ এখন কাজ করে না, আসমান থেকে আসে আর খায়, তখন সব বর্তমান দিল। চিনি গিয়েছিলেন একটা, সবারই তো প্রমোশন হয়, আমার আবার ডিভিশন হচ্ছে। আমি আগে সেকেন্ডারিতে চাকরি করতাম, এখন প্রাইমারিতে করি। আমার তো ডিভিশনই হয়েছে। এখানে আসার পরে একটা সুবিধা হয়েছে আর একটা অসুবিধা হয়েছে। অসুবিধাটা হয়েছে যে আর্থিকভাবে আমি গরিব হয়ে গেছি, আর সুবিধাটা হচ্ছে এটা যে আমি অনেক ভ্রমণ করতে পারছি। বাংলাদেশে অনেক জায়গায় গেছি, বিদেশেও অনেকগুলি দেশে আমি ভ্রমণ করছি সরকারি খরচে। অনেকগুলি দেশে বলতে একটা দেশ হচ্ছে চীন। আমি চীনে যাওয়ার সুযোগ হয়েছে, চীনের মহাপ্রাচীর দেখার সুযোগ হয়েছে। চীনে গিয়ে যেতে দেখলাম যে চীনের প্রাইমারি স্কুলে গিয়ে দেখলাম যে ওদের ল্যাব আছে, ল্যাবের মধ্যে যে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ আমাদের প্রাইমারি স্কুলের শিশুরা তৈরি করেন আর বানায় ল্যাবে। প্রাইমারি স্কুলের শিশুরা ল্যাবে যন্ত্র বানায়, প্রাইমারি এইগুলি আবার কাজে লাগায় কম্পিউটারের বিভিন্ন অংশ দিয়ে সাপ্লাই দিয়ে আর্ন করে তারা। এই আর্নের টাকা আবার ওরা বিভিন্ন জায়গায় দাতব্য সংস্থায় দানও করে। প্রাইমারি স্কুল টিচাররা হলো শিক্ষার্থীরা কম্পিউটার বানায়, আর আমি হলাম ডিডি, প্রাইমারি ডিডি। আমার কাছে আমার এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় তথ্য আসে যে স্যার আমার আইসিটি ট্রেনিং হইতেছে, এটা স্যার আমার মুখে দিকে বলে দিলে, কি সব বলে দিলে আমার নামটা একটু আইসিটি ট্রেনিং এ দেওয়ার জন্য। আমরা মাঝে মাঝে সুপারিশ করে দিই। আইসিটি ট্রেনিং এ কি শেখায় যে কম্পিউটার কেমনে অন করবে, কেমনে অন করবে, কেমনে ভিডিও ডাউনলোড করবে, কেমনে আপলোড করবে, কেমনে ইয়ে বানাবে, কেমনে কন্টেন্ট বানাবে, কি করবে, কেমনে ব্যবহার করবে, এটা শেখায়। কেমনে পত্রিকা পড়বে, এগুলো শেখায়। তাহলে আমাদের টিচাররা হলো কম্পিউটার কেমনে অন করবে এটা শেখায়, এটা ট্রেনিং করে সরকারি টাকা খরচ করে। আর চীনের প্রাইমারি স্কুলের শিশুরা কম্পিউটার বানায়। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? তাহলে আমাদের অবস্থা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের শিশুদেরকে কোথায় নিয়ে যেতে হবে। আমরা কতটা পিছিয়ে আছি দেখে আমরা বুঝতে পারছি। প্রথম কাজটা যেটা শিক্ষকের কাজ হলো এটা, শিক্ষার্থীদের দাম বাড়ায় না। শিক্ষার্থীরা যখন ভর্তি হয় কিছুই জানে না, নিষ্পাপ শিশু। এদের যারা ভালো শিক্ষকের হাতে পড়ে, ভালো স্কুলে পড়ে, ভালো শিক্ষকের হাতে পড়ে, তাদের দাম বহু গুণে হাজার হাজার গুণ টাকার মূল্য বেড়ে যায়, দাম বেড়ে যায়। আর যারা খারাপ পিতা মাতা করে জন্ম নেয়, আমার খারাপ টিচারের হাতে পড়ে, খারাপ স্কুলে পড়ে, তাদের দাম এই ডেইলি 500 টাকা, দিন মজুর ডেইলি 500 টাকা। এখন তোমার কাজ হলো যে সমস্ত শিশু তোমার কাছে আসবে, তোমাদের স্কুলে ভর্তি করবে, অনেক আস্থা, অনেক বিশ্বাস, অনেক আশা এখানে যখন ভর্তি করে মা বাবা অনেক আস্থা নিয়ে, অনেক বিশ্বাস করে তোমাদের কাছে দিয়ে যায় যে আমার সন্তান আপনার কাছে রেখে গেল। এই আস্থার প্রতিদান দিতে হবে এবং এই শিশুটাকে মূল্যবান করে তুলতে হবে। এই শিশুর মধ্যে কার মধ্যে কি প্রতিভা আছে তুমি আবিষ্কার করবা, সেই প্রতিভা অনুযায়ী তাকে দিনে 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 ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, যে আমার শিক্ষকের কথা শুনে না, সাধারণ স্যার বলতো যে আমার ইনস্ট্রাকশনে তো আমার কথা শুনে না, আমি কি করব? কারণ আমি সব ক্লাস আমি নিয়ে গেলাম, সম্ভব? আমি বিডিএম বললাম যে আমার ডিপিও সুপার, আমার ইনস্ট্রাক্টর তো কেউ কথা শুনে না, সব সারা বিভাগের সব স্কুলে আমি চালাই দিই, হবে? নেতার কাজ হলো তার সাথে যারা অনুসারী আছে কার কি দায়িত্ব, এটা হলো নেতার কাজ।
আপনারা প্রত্যেকেই না তা আপনারা আপনাদের কাজগুলি যথাযথভাবে করতে হবে। নেতৃত্ব একটা চেইনের মধ্যে সাইক্লিং অর্ডারে যায়। যেমন আপনাদের ক্লাসে একজন ক্লাস ক্যাপ্টেন থাকবে, ক্লাস ক্যাপ্টেন কিছু কন্ট্রোলিং থাকে, তারপরে ইনস্ট্রাক্টরদের মধ্যে হোস্টেল সুপার আছে, সুপার আছে, স্টেল সুপার আছে, প্রত্যেকের এই ভাব আছে। নেতৃত্বে যখন তখন বলে তোমার নাম নাকি রায়ানকে যদি বলি যে সেলিম সাহেব একটা ঘুষ মারো, সেলিম কি রায়ানকে সেলিম সাহেব একটা ঘুষ মারবে? কারণ আমি যে বললাম এটা অন্যায় কথা বলছি, ন্যায় কথা বলিনি, যে সেলিমদের উপর ঘুষি মারাটা তো অন্যায়, কেন ঘুষি মারছে? এই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ন্যায় সম্মত আদেশ অমান্য করা কি বলে অসদাচরণ। কিন্তু অন্যায় কোনো আদেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি দেয় এটা পালন করা যাবে না, কিন্তু মুখে মুখে বলা যাবে না যে না স্যার এটা আপনি অন্যায় বলছেন, এটা আমি করবো, এটা আমরা বেয়াদবি করা যাবে না, আবার অন্যায় আদেশ পালন করা যাবে না। এটা কিভাবে এটা মিটাতে হবে? এইটা প্রয়োগ করতে হবে, উপস্থিত বুদ্ধি প্রয়োগ করতে, এটার নামে শিক্ষা, এটাই হচ্ছে শিক্ষা। তো এখানে সব অবস্থান হবে। আর শিক্ষক সবসময় পড়াশোনা করে, শিক্ষক সবসময় পড়াশোনার মধ্যে থাকবে, জ্ঞান অর্জনের মধ্যে থাকবে, গবেষণার মধ্যে থাকবে এবং সবসময় নিবেদিত থাকবে। কোন সময় শিক্ষক ফাঁকিবাজ হবে না। শিক্ষক ফাঁকিবাজ হলে সব স্টুডেন্ট ফাঁকিবাজ হয়ে যাবে। এই যেমন দ্বিধা থাকবে, স্বচ্ছতা থাকবে। আমরা যা কিছু করি, আমরা এখানে যারা আছি একটা ব্যাচ, এই ব্যাচের একটা ব্যাচ, এই ব্যাচের সকলেই সম্প্রীতি থাকবে। এখন এই যে যারা আমাদের শিক্ষক হয়ে আসছে আর যারা স্টুডেন্ট, এরা এই যে একসাথে দেখা সাক্ষাৎ হবে, যে আজকে আমার এটা একটা উদ্দেশ্য ছিল যে একসাথে বসবে, একসাথে দাঁড়িয়ে করবে, এদের সাথে একটা মিথস্ক্রিয়া হবে, একটা পরিচয় হবে, মিলেমিশে থাকবে। মানে এদের তো প্রতি মাসে এই বেতনটা আমরা তো পাই না, আমরা তো ওদের মতো করে খরচ করতে পারবে না, তখন ওদের মন খারাপ করবে। এগুলি আমরা যারা বেশি ইয়ে পাই তাদের ওইগুলি অনেকটা বিবেচনা করে ওদের সাথে ওইভাবে বিহেভ করতে হবে। অর্থাৎ আমরা ভাই ভাই, আমরা মিলেমিশে থাকবো, আমরা মিলেমিশে থাকবো। আমাদের টার্গেট হলো আমরা নিজেদেরকে সমৃদ্ধ করব, আমাদের শিক্ষার্থীদের, আমাদের যারা শিক্ষার্থী যারা ছাত্র, তাদেরকে আমরা সমৃদ্ধ করব, মূল্যবান করব। তারা একদিন পৃথিবীকে লিখে দিবে, তারা বাতাস না কিনে বাতাস বিক্রি করবে, বা রপ্তানিমুখী হবে আমাদের দেশ খালি বিদেশ থেকে কিনবে না। এরকম করে আমাদের ছাত্রছাত্রীদের জন্য আমরা তৈরি করতে পারি, সেই প্রচেষ্টা যেতে হবে। আমি 8 বছর মাস্টারি করছি, বাংলাদেশের এমন কোনো ক্যাডার নাই যে ক্যাডারে আমার ছাত্র নাই, গর্ব করে বলতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, বুয়েটের টিচার, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, তোমরা হলো আমাদের সম্পদ। তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি, তোমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা যেন ভালো শিক্ষক হও, ভালো কিছু তোমরা হও, তোমরা প্রতিষ্ঠিত হও, তোমাদের ছাত্ররা বাংলাদেশকে লিখতে, পৃথিবীকে লিখতে আমরা সেই আশা করি। আমরা তো বলতে পারবো একটা কিছু, তো সেই জন্য তোমাদের কাছে সেই আহ্বান জানি, সেই আশাবাদ ব্যক্ত করে, তোমাদের জন্য দোয়া রেখে এবং আমার জন্য আমি যেন সুস্থ থাকি সেই জন্য দোয়া প্রার্থনা করি। আমি জায়গাটা এখন তোমাদের কথা বললাম ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ জানি। আমার সুপার স্টার, অন্যান্য ইনস্ট্রাক্টর মধ্যে সকলে আমাকে সহযোগিতা করেছেন, সুপার সকলে ধৈর্য সহকারে আমাকে শুনেছেন। এই জন্য আমি সকলের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাআলা সকলকে রহমত। আর যারা প্রি সার্ভিসের ট্রেনিং আছেন 5 মিনিট ব্রেক